পেহেলগাঁও হামলার পর সন্ত্রাসবাদ দমনে অপারেশন সিন্দুর অভিযান শুরু করে ভারত। পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদকে আশ্রয় দেওয়া হয় তা বারবার প্রমাণিত হয়েছে। বিশ্বকে এই বিষয়ে জানাতে এবং সন্ত্রাসবাদ ও তার মদতদাতাদের উপড়ে ফেলতে এবং পাকিস্তানের মুখোশ খুলতে কূটনৈতিক ক্ষেত্রে 7টি সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দল বিদেশ সফর করছে। এই নিয়ে 3টি পর্বে বিভক্ত স্পটলাইটের আলোচনা অপারেশন সিন্দুর সংসদীয় প্রতিনিধি দলের দ্বিতীয় পর্বে আজ আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকার। কথা বলেছেন কল্যাণ লাহা। প্রথমে আপনি বললেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF যে অর্থ সাহায্যের পাকিস্তান একটা আবেদন জানিয়েছিল যখন অপারেশন সিঁদুর চলে। তো ভারতের যে এই সংসদীয় প্রতিনিধি দল এখন সফরে রয়েছে, আপনার কি মনে হয় যে তারা IMFকে কতটা ইনফ্লুয়েন্স করতে পারে যে আগামী দিনে পাকিস্তানকে কোনো রকম তহবিল না দিতে? কারণ অতীতে দেখেছি যে পাকিস্তান যেই তহবিলটা পায় সেটা সন্ত্রাসবাদের ক্ষেত্রে তার বিরাট একটা অংশ চলে যায়, ওখানকার মানুষের কোনো উন্নয়ন হয় না। আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে ভারত কতখানি ইনফ্লুয়েন্স করতে পারে যে এই অর্থটা দেওয়া বন্ধ করতে? আমি সন্ত্রাসবাদের দিক দিয়ে বললে পাকিস্তান এবং ভারত 12 ঘন্টার অন্তরে স্বাধীনতা লাভ করে। যেদিন পাকিস্তান আর ভারত স্বাধীনতা লাভ করে সেই দিন পাকিস্তানি টাকার মূল্য যা ছিল 1 টাকার মূল্য, ভারতীয় 1 টাকার মূল্য তাই ছিল। সেই সময় IMF ছিল না, কিন্তু তারপরে যখন IMF তৈরি হয় তখন পাকিস্তানের ফাদার ফিগার যারা পাকিস্তানকে বিভিন্নভাবে পুষ্টি যোগাতেন, তাদের পয়সায় পাকিস্তানি সিস্টেম একটা জিনিস পৃথিবীতে চালিয়ে যেত। তার কারণ ছিল সেই সময় পৃথিবী 2টো পোলে ভাগ ছিল, একদিকে সোভিয়েত সিস্টেম, একদিকে মার্কিন সিস্টেম। সেই বাইপোলার সিস্টেম থেকে ইউনিপোলার সিস্টেম আসে, তারপরে নতুন অনেক ভাগে ভাগ হয়, অনেক কিছু পৃথিবীর পরিবর্তন হয়। বলসেভিক সাম্রাজ্যর পরে যে সোভিয়েত সাম্রাজ্য তৈরি হয় সেই সাম্রাজ্যেরও পতন হয় এবং তারপরে ইউনিপোলার আমেরিকান মার্কিন সাম্রাজ্যবাদ প্রাধান্য পায়। এখন সেটাও আস্তে আস্তে ভেঙে এসেছে। সুতরাং এখন সব জায়গাতেই নতুন মত, নতুন পথ তৈরি হয়েছে। যেদিন IMF পাকিস্তানকে টাকা দেওয়ার কথা প্রথম ভেবেছিল, সবথেকে বড় কথা IMF ইনফ্লুয়েন্সড হয়েছিল আমেরিকার দ্বারা বা অন্যান্য পাকিস্তান প্রেমী দেশগুলির দ্বারা, ক্ষমতাধর দেশগুলির দ্বারা। সেই মুহূর্তে ভারতবর্ষ অর্থনৈতিকভাবে 23 নম্বরে ছিল সমস্ত পৃথিবীর অর্থনৈতিক ইতিহাসে। আজকে ভারতবর্ষ এই মুহূর্তে আমাদের অর্থনীতি বিশ্বের 4 নম্বর অর্থনীতি। 23 নম্বর অর্থনীতি বা 29 নম্বর অর্থনীতিকে যেভাবে সরাসরি বলা যেতে পারে তার দিকে না তাকিয়ে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারে IMF পারত। আজকে মোদি সরকারের নেতৃত্বে যে ভারতবর্ষ আত্মপ্রকাশ করেছে, যে ভারত সরকার অর্থনৈতিকভাবে বলিয়ান ভারত সরকার আত্মপ্রকাশ করেছে, সেখানে দাঁড়িয়ে IMF শুধু পাকিস্তান নয়, ভারত রাষ্ট্রের প্রতি বিন্দুমাত্র বিরূপতা প্রদর্শনকারী বাকি রাষ্ট্রগুলোকেও কতটা টাকা সহায়তা করবে সেটা IMFকে ঠিক করতে হবে। এবং ভারত রাষ্ট্র হয়তো ঠিক করবে ভবিষ্যতে যে তারা কতটা IMFকে ব্যাকিং করবে। বাংলায় একটা প্রবাদ আছে, তোর শিল তোর নোড়া তাই দিয়ে ভাঙি তোর দাঁতের গোড়া। এটা আর চলতে পারে না। আমি আমার পয়সায়, আমার ট্যাক্সের পয়সায়, অর্থাৎ আমি ভারত রাষ্ট্রের নাগরিক, আমি আমার ট্যাক্সের পয়সা ভারত রাষ্ট্রকে দিই। ভারত রাষ্ট্র সেই পয়সার একটা অংশ IMFকে দেয় তার IMFের সদস্যতা বজায় রাখার জন্য। সেই পয়সায় পাকিস্তানের মতন শক্তি বলিয়ান হবে, সেই পয়সায় আমাকে আমার ধর্ম জিজ্ঞেস করে করে পহেলগামে গুলি করে মারবে পাকিস্তানি জঙ্গিরা, আর আমার সেই পয়সা IMFের মাধ্যমে পাকিস্তানে আরেকবার চলে যাবে। ভারতের সাধারণ নাগরিক হিসেবে আমি আর তা বরদাস্ত করব না। এবং আমার এই কণ্ঠের প্রতিধ্বনি শোনানোর জন্যেই 7টা ডেলিগেশন টিম বিভিন্ন রাষ্ট্রে গেছে এই কথা বলার জন্যই এই জিনিস আর চলতে পারে না। কারণ সেই অমোঘ বাণী ইয়ে নয়া ভারত হ্যায়। আর আমরা IMFের এই দাদাগিরি বা কারুর IMFের প্রতি দাদাগিরি এটা আর চলতে পারে না। হয় নির্দিষ্ট উন্নয়ন করো, রুটি খাও, অথবা ভারতের যদি ক্ষতি করতে চাও তাহলে ভারতের তরফ থেকে গুলিই যাবে, অন্য কিছু যাবে না। আর IMFের প্রসঙ্গে আর একটা জিনিস, সেটা হচ্ছে আমেরিকা এর আগেও দেখা গেছে যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাকিস্তানকে মদত দিয়ে আসছে। এবার যখন আমাদের DGMO সাথে পাকিস্তানের DGMOর কথা হয়েছিল এই
বিরতির জন্য, তখন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম কমেন্ট করেছিলেন। তারপরে এই IMF, এখন মার্কিন যুক্তরাষ্ট্র সফরেও আমাদের প্রতিনিধি দল রয়েছে। আপনার কি মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো বলেছিল সেই বিষয়ে আমাদের ভারতের যে কথা ছিল আর কি, সেটা ওখানে কীভাবে বিষয়টাকে উত্থাপন করা হবে? প্রথম কথা, ডোনাল্ড ট্রাম্প যখন কথাগুলো বলেছেন তখন তিনি আমেরিকায় ছিলেন। ভারতবর্ষের বিভিন্ন দপ্তর, বিদেশ দপ্তর, সম্মাননীয় বিদেশমন্ত্রী শ্রী জয়শঙ্কর এবং বাকি যারা রয়েছেন, আমাদের মিলিটারি যারা কর্তা ব্যক্তি, তারা সবাই দ্ব্যর্থহীনভাবে একটা কথা বলেছেন যে ওরা অনুরোধ করেছিল, ওরা মানে পাকিস্তান অনুরোধ করেছিল, আমরা কথা বলেছি, কোনো তৃতীয় পক্ষ মধ্যস্থতা করেননি। ডোনাল্ড ট্রাম্প তার কোনো বিরোধিতা করেননি, তারপরেও তিনি বক্তব্য রেখেছেন। ডোনাল্ড ট্রাম্প কী করবেন সেটা ডোনাল্ড ট্রাম্পের ব্যাপার, আমেরিকা কী করবে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সেটা আমেরিকার ব্যাপার, আমেরিকার জনগণের ব্যাপার। ভারতবর্ষকে বাঁচতে হবে ভারতবর্ষের ক্ষমতায়। ভারতবর্ষকে আমেরিকা বাঁচাবে না, ভারতবর্ষকে রাশিয়া চীন বাঁচাবে না, ভারতবর্ষর ক্ষমতাতেই বাঁচবে। এটাই নতুন ভারতবর্ষ। আমরা আমাদের কথা চিন্তা করি, আমাদের বিদেশ নীতি তৈরি করব, বাকিরা আমাদেরকে কিভাবে নেবে সেটা তাদেরকে ঠিক করতে হবে। মনে রাখতে হবে, এই নতুন ভারত বন্ধু চায়, প্রভু নয়। আমরা প্রভুত্ববাদে বিশ্বাস করি না। উই বিলিভ ইন ফ্রেন্ডশিপ, নট অ্যাট অল লর্ডশিপ টু এনিবডি। আমরা প্রভুত্ববাদে আর বিশ্বাস করি না। ভারতবর্ষের কেউ প্রভু নয়, ভারতও কারুর প্রভু নয়। আমরা সহযোগী হতে রাজি আছি, আমরা বন্ধু হতে রাজি আছি। যদি কেউ শত্রুতা চায়, ভারতকে হয়তো দুর্ভাগ্যবশত তার শত্রুতাও করতে হতে পারে, সেটা দুর্ভাগ্য। কিন্তু আমরা তো প্রথমে বন্ধুত্ব এবং সহযোগিতাই চাইব। ভারত শান্তির কথা বলেছে, শান্তি, সহযোগিতা, বন্ধুত্ব, বসুধৈব কুটুম্বকম, ভারতাত্মার এটাই কথা, আমরা সেটাই চাইব। কেউ যদি যেচে শত্রুতা চায়, তার দায়িত্ব সেই দেশকে নিতে হবে, তার জনগণকে নিতে হবে, তার নেতৃত্বকে নিতে হবে। ভারতবর্ষ কী করবে? আর FATF ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের কে এখন ভারত বলছে এবং চেষ্টাও চালাচ্ছে যে আবার গ্রে লিস্টে ফেলার। তো FATF এই বিষয়ে কতটা ভূমিকা নিতে পারে? এটা কথা শ্রোতারাও জানেন অনেকে, তবু আরেকবার বলি। অনেকেই বলছেন এই যুদ্ধের পরেও, অপারেশন সিন্দুরের এই দৃষ্টিনন্দন সাফল্যের পরেও, তারপরেও পাকিস্তান নাকি IMF থেকে একটা টাকা পেয়েছে, কিছু বিলিয়ন টাকা। প্রথম কথা হচ্ছে, অনেকেই জানেন আমাদের দেশের একজন স্বনামধন্য যিনি শিল্পপতি, তার ছেলের বিয়েতে যত টাকা খরচ হয়েছে গ্র্যান্ডারে, সেই টাকাটা তার থেকেও নাকি কম। এটাই হচ্ছে ঘটনা। সে কম হোক বা বেশি হোক, 1 টাকাই বা কেন যাবে, এটা যদি নীতিগত প্রশ্ন হয়। আবেদনটা পাকিস্তান অনেকদিন আগে করেছিল, সেই আবেদন অনেকদিন আগেই IMF গ্রান্ট করেছিল, সেই সময় ডিসবার্স হলো মাত্র টাকাটা, অর্থাৎ টাকাটা ওই অ্যাকাউন্ট থেকে পাকিস্তানের যে সরকারি অ্যাকাউন্ট তাতে গেছে। সেটা বড় কথা নয়। ভবিষ্যতে আমাদের কথা হচ্ছে, ভবিষ্যতে IMF-এর টাকা পাকিস্তানের জনসাধারণ কিভাবে ব্যবহার করবেন, সেটা পাকিস্তানের নেতৃত্বকে ঠিক করতে হবে। পাকিস্তানে এই মুহূর্তের ময়দার দাম 300 টাকা কেজি ওদের রুপিতে। বিভিন্ন তেল, ভোজ্য তেল আকাশ ছোঁয়া, ওষুধ পাওয়া যাচ্ছে না। একমাত্র মনে রাখতে হবে, পাকিস্তানে মধ্যবিত্ত বলে কোনো শ্রেণী নেই। উচ্চবিত্ত এবং অতি নিম্নবিত্ত, অতি উচ্চবিত্ত, অতি নিম্নবিত্ত, তার মাঝখানে আর কোনো ওদের শ্রেণী বলে কিছু হয় না। সুতরাং ওখানে কিছু হচ্ছে না। আমাদের এরকম একটা পরিস্থিতিতে আমাদের ভারতবর্ষের জনগণ আজকে যে পরিস্থিতিতে আছেন, তাতে আমরা সমৃদ্ধির দিকে এগোচ্ছি। আমরা 4 নম্বর অর্থনীতিতে দাঁড়িয়ে আছি পৃথিবীতে। সুতরাং IMF বা বিভিন্ন মানিটারি ফান্ড, ব্রিক্সেরও হতে পারে বা অন্যরাও হতে পারে, আসিয়ানের হতে পারে, বিভিন্ন লোক যারা কিনা মানে মানবিক ব্যাপার স্যাপারের উপরে বেশি গুরুত্ব দেন, যেসব লোকেরা মানবিক বিষয়ের উপরে বেশি গুরুত্ব দেন, যাদের কিনা মানবিক জিনিস দেখতে দেখতে এতটাই বদভ্যাস হয়ে গেছে যে তারা যখন সন্ত্রাসবাদীরা গুলি করেন, তখন সন্ত্রাসবাদীদের ওপর মানে যাদের ওপরে গুলি করেন তাদের মানবিক দিকটা তারা চোখে ভালো স্পষ্ট দেখতে পারেন না। অথচ সন্ত্রাসবাদীদের উপর পাল্টা হানা হলে সেটাকে মানবীকরণ করা কীভাবে যায়, কীভাবে সেই মানবিকতার ঢাল দিয়ে সন্ত্রাসবাদীদের বাঁচানো যায়, তারই চেষ্টা করেন। তাদের কাছে এটা একটা সমস্যার ব্যাপার, কিন্তু আমাদের কাছে এটা কোনো সমস্যা নয়। আমরা মনে করি, ভারতবর্ষ মনে করে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। প্রথমত, ভারতের সমস্ত বিন্দু, ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে যা যা ভারত পেয়েছিল সেগুলো ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ। আজ হোক কাল হোক, যদি কোনো কারণে সেটা কোনো রাজনৈতিক কারণেই হোক বা ভূরাজনৈতিক প্রেক্ষাপটেই হোক বা কোনো কারণেই হোক, সেটা যদি ভারত রাষ্ট্রের কন্ট্রোলে অর্থাৎ প্রশাসনিকভাবে ভারত রাষ্ট্রের হাতে যদি না থাকে, আজ হোক কাল হোক ভারত রাষ্ট্র তার উপরে অধিকার আনবে। এটা ভারতের নৈতিক
দায়িত্ব, এবং কৌশলগতভাবেই হোক বা অন্যভাবেই হোক ভারত তার দায়িত্ব পালন করবে। এটা সেইখানে হারিয়ে যাওয়া যে অংশ, পাকিস্তান অকুপাইড কাশ্মীর পক, বা পাকিস্তান ক্যাপচার্ড কাশ্মীর, পাকিস্তানের দ্বারা চুরি করা কাশ্মীর, সোজা কথা, এই জায়গাগুলো থেকে আমাদের আস্তে আস্তে সরে আসতে হবে। আমরা আস্তে আস্তে পাকিস্তানের এই মানসিকতা আর মেনে নেব না। আমরা পাকিস্তান অকুপাইড যে কাশ্মীর, সেটার যাতে ভারতের তরফ থেকে, ভারতের মধ্যে থেকে বা ভারতের বাইরে থেকে, ইন্টারন্যাশনাল লেভেল থেকে যাতে কেউ না বলতে পারেন, তার জন্য আমরা দখল করব। এবং তার জন্য IMF যদি ওদেরকে টাকা দেয়, সেই অংশকে বাঁচানোর জন্য ওরা যদি তার জন্য সমরাস্ত্র কেনে, তার প্রয়োগ যদি ভারত রাষ্ট্রের বিরুদ্ধে হয়, তাহলে বলবো যারা এই কাজ করছেন তারা ভারত রাষ্ট্রের প্রতি যুদ্ধ ঘোষণা করছেন। দেখুন, আমার মনে হয় না পৃথিবীর লোক বোকা। পৃথিবীর লোক আজকাল সব দেখতে পান, পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন কোনটা সত্যি কোনটা মিথ্যে। পৃথিবীর মানুষ এটা জানেন। পৃথিবীর যারা জনসাধারণ তারাই ঠিক করবেন যে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর হিসেবে পাকিস্তানকে জিয়ে রেখে, এবং সেটা সারা পৃথিবীতে তার যে প্রবাহ, সন্ত্রাসবাদের যে প্রবাহ, সেটাকে সফলভাবে যদি বাড়তে দেওয়া হয়, তাহলে আজকে ভারত যেরমভাবে এর সঙ্গে যুদ্ধ করছে, সারা পৃথিবীর সবাইকেই তার সঙ্গে যুদ্ধ করতে হবে। তার থেকে আশা করি এই জায়গা থেকে সবাই পিছোবেন। আর এই যে প্রতিনিধি দলগুলো গেছে, সেখানে একটি জিনিস দেখার মতো, সেখানে হচ্ছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য 5 জন, 5টি দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, চীন, রাশিয়া। এখানে যে 7টি প্রতিনিধি দল গেছে, চীন বাদে বাকি সব স্থায়ী সদস্য দেশেই গেছে। চীনে আমরা কোনো প্রতিনিধি দল পাঠালাম না কেন? মানে চীনও তো একটা স্থায়ী সদস্য, ওখানে পাঠানোর কি দরকার ছিল না? অন্ধের কিবা দিন কিবা রাত। চীনে ভারত সরকারের প্রতিনিধি পাঠালেই বা কি, প্রতিনিধি না পাঠালেই বা কি? চীন এমনই একটা রাষ্ট্র যা কিনা শুধুমাত্র ভারত বিরোধিতা বহুদিন ধরে করে আসছে, এবং এমনকি ভারতবর্ষ যখন, সেটা রাজনৈতিক ভুল হতে পারে সেই সময়ের আমাদের রাষ্ট্রনেতাদের, কিন্তু ভারতবর্ষ তো চায়নি কখনো চীনের সঙ্গে সরাসরি যুদ্ধ করতে। সেটার কারণ এই নয় যে চীনের খুব সামরিক বল আছে, এটাই একমাত্র কারণ নয়। চীনের সঙ্গে আমাদের বহু পুরনো সাংস্কৃতিক আদান প্রদান আছে। বিভিন্ন সময় আমাদের চীন এবং চীনের পার্শ্ববর্তী যে রাষ্ট্র ছিল সেই সময় তিব্বত, সেইখানে আমাদের অতীশ দীপঙ্কর গিয়েছিলেন, বাঙালি একজন। তো সেই রকম আমাদের বৌদ্ধ ধর্মের ওখানে প্রচলন হয়েছিল। আমাদের দেশ থেকেই চীন বৌদ্ধ ধর্ম প্লাবিত হয়েছিল চীনে, এবং সেখান থেকে মঙ্গোলিয়ায় পৌঁছে যায়। তো এই চীন যখন ভারত বিরোধিতা করতে শুরু করেছেন একটি নির্দিষ্ট কাল্টের অনুসারী হয়ে, দেখুন ভারতের সঙ্গে চীনের সমস্যা হচ্ছে, ভারত সাধারণত গণতান্ত্রিক রাষ্ট্রগুলিকে তার কথা বলতে গেছে। কেননা ভারতের কারা গেছেন বলতে? ভারতের গণতান্ত্রিক প্রতিনিধিরা তারা বলতে গেছেন। কোথায় বলতে গেছেন? গণতান্ত্রিক রাষ্ট্রগুলিতে প্রধানত। চীনে কি গণতন্ত্র বলে কিছু আছে? তাহলে সেখানে দাঁড়িয়ে কিছু বলা মানে তো অরণ্যে রোদন করা। চীনে গিয়ে বেকার সময় নষ্ট কেন করবেন? তার থেকে বরঞ্চ অন্যদের বোঝালে খুব তাড়াতাড়ি বুঝবেন। পাথরে মাথা না কুটে যেখানে বললে কাজ হবে সেখানেই বলা উচিত। যদি এই মানসিকতা নিয়ে ভারত সরকার এই কাজ করে থাকেন, ভারতের জনগণ হিসেবে আমার মনে হয়, জনগণের প্রতিনিধি হিসেবে বা সাধারণ জনসাধারণ হিসেবে, আমার ট্যাক্সের পয়সায় তেল পুড়িয়ে প্লেন চালিয়ে চীনে গিয়ে চীনকে বেকার বোঝানোর থেকে, তার থেকে অনেক ছোট দেশ যদি কোনো থাকে যারা কিনা এই বুঝবেন এবং তারা সেক্ষেত্রে পাকিস্তানের বিরোধিতা করবেন বা পাকিস্তানি মানসিকতার বিরোধিতা করবেন। সব থেকে বড় কথা, পাকিস্তান রাষ্ট্র হিসেবে তো আর জায়গাটায় নেই, পাকিস্তান একটি মানসিকতা। সেই পাকিস্তান এখানেও আছে, সেখানেও আছে, সর্বত্র ব্যাপী প্রায়। এই মানসিকতার বিরুদ্ধে তারা দাঁড়াবেন এবং তারা সব জায়গা থেকে পাকিস্তান মানসিকতাকে মুছে দেওয়ার চেষ্টা করবেন তাদের নিজেদের জন্য, ভারত রাষ্ট্রের জন্য এবং পৃথিবীর কল্যাণের জন্য। সুতরাং এটা একটা ঠিকঠাক পদক্ষেপ বলেই আমার মনে হয়েছে। শুনলেন বিশেষ আলোচনা অপারেশন সিন্দুর সংসদীয় প্রতিনিধি দলের দ্বিতীয় পর্ব। অংশ নিয়েছেন বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকার। কথা বললেন কল্যাণ লাহা। তৃতীয় তথা শেষ পর্ব শুনবেন ৩রা জুন রাত 8:30টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।